ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারত সরকার তাকে ফেরত না দিলে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ জানাবে বাংলাদেশ। এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় করা সব গায়েবী মামলা ও সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার করবে সরকার। উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করা হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা চুক্তিতেই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। 2013 সালে দেশটির সাথে প্রত্যর্পণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এর ফলে দুদেশের বন্দী কিংবা আসামিদের ফেরত দেওয়ার পথ সহজ হয়। ওই চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হয়। আবার উলফা নেতা অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, কারো বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম কিংবা নির্যাতনের মামলা থাকলে তাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এর সবই আছে। আবার আরেক ধারায় বলা আছে, অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। 2016 সালে প্রত্যর্পণ চুক্তিতে আরও একটি ধারা যুক্ত করা হয়, যেখানে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেই সেটিকে বৈধ বলা যাবে। এসব যুক্তি দিয়েই শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা 2500 গায়েবী মামলা দ্রুতই প্রত্যাহার করা হবে। পর্যায়ক্রমে বাদ দেয়া হবে হয়রানিমূলক সব মামলা। বাতিল করা হবে সাইবার সিকিউরিটি আইনের মামলাগুলো। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে, কাউন্সিলের বিধান করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ বন্ধে আইন করছে সরকার। এখন থেকে 6 সদস্যের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগ হবে। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলায় আসামি গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার এলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে সংস্কার প্রস্তাব আসছে, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় আসবে সমাধান। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে গ্রন্থ আড্ডায় অতিথি হয়ে আসেন দলের মহাসচিব সহ পেশাজীবী নেতারা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস এবং দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। প্রতিদিন আপনার এখন 12 হচ্ছে আপনার মিছিল, দাবি দাবা সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও পাও নাই। ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই ভোট চায় বিএনপি। কি ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।
এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। তার আশা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলসহ অংশীজনদের আলোচনায় রাষ্ট্র সংস্কার ইস্যুতে সমাধান আসবে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের বই পড়া, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরও যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন পেশাজীবী নেতারা। জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সব ইসলামী দল জোটবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। বরিশালের চরমোনাই মাদ্রাসায় বৈঠকে যৌথভাবে এই ঘোষণা দেন দুই নেতা। ইসলামী দলগুলো কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হবে না বলেও জানান তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বরিশালে চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তারা দেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করেন। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, 53 বছরে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করে অন্য দলগুলো ফায়দা নিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। জনগণ ইসলামী দলগুলোর ঐক্য চায় জানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশে ইসলাম কায়েমের জন্যই তারা একত্রিত হচ্ছেন। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। ধরে নেবেন কেন, আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে। শুধু ধরলে হবে, আপনাদের সহযোগিতা লাগবে না। বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবারই কায়েম হোক। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার তালিকা হালনাগাদে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে সেগুলো সংশোধন করবে ইসি। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নতুন ভোটার তালিকা এবং তথ্য হালনাগাদ করতে রাজধানীর কয়েকটি হাসপাতালে চলবে এই কার্যক্রম। পরে সম্প্রসারিত হবে সারা দেশে। আরও জানাচ্ছেন রাসনা দাস। 21 বছর বয়সী আশানুর রহমান কাজ করতেন গাজীপুরের একটি গার্মেন্টসে। জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে গত 6 মাস ধরে চিকিৎসা নিয়েছে বেশ কয়েকটি হাসপাতালে। আমরা যখন গণভবন মুখে আসি তখন আমাদের পুলিশে আমাদেরকে গুলি করে। আশানুরের মতো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও চিকিৎসাধীন রয়েছে, ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহে হাসপাতালগুলোতে বিশেষ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ওয়ান স্টপ সেন্টারের মতো এক টেবিলে ছবি তোলা, বায়োমেট্রিক সহ সব কাজ সম্পাদন হওয়ায় খুশি আহতরা। পাসপোর্ট বানাতে হলে ভোটার আইডি কার্ডটা ইম্পর্টেন্ট, তো এখানে আমাদের 3-4 দিনের ভিতর হয়ে যাবে। এটা তো খুবই একটা আমাদের জন্য সহজলভ্য হয়ে গেছে। চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে ওইখানে যাওয়া বা কিছু ভুল হইলে আবার জার্নি করা, আমাদের তো এখন সব নিষেধ। আসলে প্রশংসনীয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে বেডে বৈশা জিনিসটা করে ফেলা, তো এই জন্য সাধুবাদ জানাই তাদের। বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক, আমি এটাই প্রত্যাশা করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির। জানান, আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। ওদের কাছে যেটুকু তথ্য আছে, ওরা যে ফর্মটা পূরণ করছে সেটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ছাড়ের বিষয় নেই, আমরা তথ্যগুলো যাতে সবগুলো পাই সেগুলো আমরা প্রসেস করে নিব। ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই কার্যক্রমের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বেনজিরের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা দল। গোপালগঞ্জে বেনজিরের ওই রিসোর্টে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পায় তারা। তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান এনবিআর কর্মকর্তারা। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তবু। র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজি থাকা অবস্থায় গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট গড়ে তোলেন বিদেশে পলাতক বেনজির আহমেদ। এই রিসোর্টের জমি এবং স্থাপনা নিয়ে এরই মধ্যে আলোচনার ঝড় উঠে সবখানে। প্রশ্ন উঠে পুলিশের শীর্ষ পদে থেকে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া নিয়ে। মঙ্গলবার দুপুরে বেনজিরের আলোচিত এই রিসোর্টে অভিযান চালায় জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা দল। 15 সদস্যের প্রতিনিধি দল রিসোর্টের অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন। আমাদের একটা যে কোনো তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয়। সেটা অভিযান আকারে হতে পারে অথবা সেটা নাও হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। কি পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলে জানায় এনবিআর। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলিয়ে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। অভিযোগ রয়েছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ। গত বছরের জুন মাসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এদিকে জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি আকম সরোয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরোয়ার জাহানের বিরুদ্ধে 4 কোটি 20 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 6টি ব্যাংক হিসেবে 11 কোটি 43 লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ, সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 27 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন। জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12 কোটি 81 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবছর 9 লাখ মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। প্রথম দফায় ভারত থেকে আনা 52,000 মেট্রিক টন ও মিয়ানমার থেকে আসা 22,000 মেট্রিক টন চাল খালাস চলছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। এতে চালের দাম কমতে শুরু করেছে দাবি করে খাদ্য উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে সারা দেশে 50 লাখ মানুষকে প্রতি মাসে 15 টাকা দরে 30 কেজি করে চাল দেবে সরকার। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। আমন মৌসুমে কয়েক দফা বন্যায় এবার সারা দেশে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ভরা মৌসুমে সরকারি গুদামেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে ধান ও চাল, যার নেতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে। এমন পরিস্থিতিতে মজুদ বাড়াতে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। প্রথম দফায় 4.5 লাখ টন চাল আমদানি চুক্তির মধ্যে ভারত ও মিয়ানমার থেকে আসা 74,000 মেট্রিক টন চাল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। এই খালাস প্রক্রিয়া দেখতে এসে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমদানির ফলে দাম বৃদ্ধি রোধ এবং মোটা চালের দাম কমতে শুরু করেছে। 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। খাদ্য নিরাপত্তার জন্য সরকার দেশীয় উৎপাদন ব্যবস্থার উপর জোর দিচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান, সরকারি উদ্যোগের কারণে আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে 50 লাখ মানুষকে প্রতি মাসে 15 টাকা দরে 30 কেজি করে চাল দেওয়া হবে। 50 লাখ লোক মাসে 30 কেজি করে চাল পাবে। দরিদ্র শ্রেণীর লোক 30 লাখ লোক মানে 15 টাকা কেজিতে
এই রমজান মাস তার পরপর 2 মাস পাবে এটা। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর বিদেশ থেকে কোনো চাল আমদানি করা হয়নি। 2023 সালে আমদানির পরিমাণ ছিল 6,33,000 টন, 2022 সালে 6,83,000 টন, 2021 সালে 5,72,000 টন চাল। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি গুদামে এখন 12,52,000 টন খাদ্যশস্য মজুদ রয়েছে, আর গত বছর এই সময় মজুদের পরিমাণ ছিল 15 লাখ টন।